সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতিবিদ্যার পঞ্চম লেকচারে। আমরা লিনিয়ার মোশন বা ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি নিয়ে আলোচনা করতেছিলাম। তো একমাত্রিক গতি হচ্ছে বস্তুর গতি থাকবে একটা নির্দিষ্ট মাত্রায়, একটা অক্ষে গতি থাকবে। সেই অক্ষটা অনুভূমিক অক্ষ বা এক্স অক্ষ হইতে পারে বা উলম্ব অক্ষ ওয়াই অক্ষ হইতে পারে। তো আমরা এ পর্যন্ত যে গতির সূত্রগুলা দেখছি বা যে গতির সূত্রগুলা খাটায় ম্যাথ প্রবলেমগুলো সলভ করছি, সেইগুলা ক্ষেত্রে ছিল যে অনুভূমিক সরল রৈখিক একটা রাস্তায় কোনো একটা গাড়ির গতি দেওয়া আছে, গাড়ির ত্বরণ দেওয়া আছে, সেই অনুভূমিক দিকেই গাড়ির সরণ হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুর গতি ছিল, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একমাত্রিক যে গতিটা সেই জিনিসটা আমরা দেখছি। আমরা আজকে দেখব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক গতির সূত্রগুলো কেমন হয় এবং ওয়াই অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলভ করব। তো ওয়াই অক্ষ বরাবর বস্তুর একমাত্রিক গতি কিভাবে থাকতে পারে? আমি যদি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, খাড়া তির্যকভাবে না কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করি বা উপর থেকে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার বেগ, ত্বরণ, সরণ সবকিছু ওয়াই অক্ষ বরাবরই থাকবে, মানে একটা নির্দিষ্ট অক্ষেই থাকবে। তো এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ একমাত্রিক দিকে ওয়াই অক্ষ বরাবর বস্তুর গতি। তো এখন আমরা এই গতির ক্ষেত্রে সূত্রগুলো আমরা কিভাবে খাটাবো বা ম্যাথ প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব, এই জিনিসটা আজকে আমরা দেখব। তো এটাকে নর্মালি বলা হয় পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর গতির সূত্র। তো আমরা প্রথমে দেখব হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, তারপরে পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা কিভাবে খাটাবো এবং ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, এই জিনিসটা দেখব। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই, পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করে। এই কারণে বিজ্ঞানী গ্যালিলিওর নাম অনুযায়ী সূত্রগুলোকে বলা হয় গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। সপ্তদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত মানুষের একটা ধারণা ছিল যে তুমি যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা ভারী ভরের বস্তু এবং একটা হালকা ভরের বস্তু একই সাথে ফেলে দাও, তাহলে ভারী ভরের বস্তুটা আগে গিয়ে ভূমিতে পৌঁছাবে এবং হালকা ভরের বস্তুটা পরে গিয়ে ভূমিতে পৌঁছাবে। সচরাচর যে ঘটনাটা ঘটে, তুমি তোমার বাসার ছাদ থেকে একটা পালক আর একটা পাথর, একটা পালক এবং একটা পাথর একই সাথে ফেলে দিবা। তো ফেলে দিলে কি ঘটনা ঘটবে? পাথরটা গিয়ে আগে ভূমিতে পৌঁছাবে এবং পালকটা গিয়ে পরে ভূমিতে পৌঁছাবে। তো সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত মানুষের ধারণা এটাই ছিল যে ভারীটা আগে পৌঁছাবে এবং হালকাটা পরে পৌঁছাবে, কিন্তু তাদের কোনো আইডিয়া ছিল না যে কেন ভারীটা আগে পৌঁছাইলো এবং কেন হালকাটা পরে পৌঁছাইলো। তো বিজ্ঞানী গ্যালিলিও তিনি পিসার যে হেলানো মিনার আছে, খুবই ঐতিহাসিক একটা বিল্ডিং, আমি এখানে চিত্রে দেখাই দিব আর কি। তো পিসার হেলানো মিনারের ছাদ থেকে বিভিন্ন ভরের বস্তুকে পড়তে দেন, পড়তে দিয়ে এই বস্তুর গতিগুলাকে সে অবজার্ভ করেন। অবজার্ভ করে এখান থেকে সে তিনটা সূত্র দেন। এই তিনটা সূত্রই পড়ন্ত বস্তুর সূত্র নামে পরিচিত, যেগুলোকে আমরা গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র নামে চিনি। তো এই তিনটা সূত্র কি কি ছিল? প্রথম সূত্রটা ছিল যে একটা নির্দিষ্ট উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত সমস্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ তুমি যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একই সাথে একটা পালক এবং একটা পাথরকে ছেড়ে দাও, তাহলে বিনা বাধায় এই পালক এবং পাথরটা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। দুইটাকেই যদি একই সাথে ফেলে দাও তাহলে বিনা বাধায়, মানে অন্য কোনো বাধা নেই এখানে, তাহলে বিনা বাধায় পড়তে দিলে পালক এবং পাথর একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে শর্ত জুড়ে দিছে কিন্তু বিনা বাধায়। তো নর্মালি যদি আমরা এই এক্সপেরিমেন্টটা করি, আমরা যদি একটা 10তলা বিল্ডিংয়ের ছাদে উঠে একটা পালক এবং একটা পাথরকে একই সাথে ফেলে দিই, তাহলে আমরা কি দেখতে পাই? পাথরটা আগে পড়ছে এবং পালকটা ধীরে 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 ভূমিতে গিয়ে পড়ছে। তো ঘটনাটা কি হইল? ঘটনা হচ্ছে কি, পাথরটা হচ্ছে ভারী ভরের একটা বস্তু এবং পালকটা হচ্ছে হালকা ভরের একটা বস্তু। তো এখানে কিন্তু বাতাসের বাধা ছিল। আমরা কিন্তু বাতাস শূন্য স্থানে এক্সপেরিমেন্টটা করি নাই, আমরা 10তলা একটা বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিয়েছি, তাহলে কি বাতাস আছে না? তো বাতাসের মধ্য দিয়ে কিন্তু দুইটা বস্তু পড়ছে। তো এই হালকা ভরের যে বস্তুটা তার উপরে বাতাসের বাধা বলটা বেশি থাকবে এবং ভারী ভরের যে বস্তুটা তার উপরে বাতাসের যে বাধা বলটা, এয়ার রেজিস্ট্যান্স যে ফোর্সটা, সেইটা কম থাকবে। তাহলে বাতাসের বাধা অতিক্রম করেই কিন্তু বস্তু দুইটা নিচের দিকে পড়তেছে, এখানে কিন্তু বিনা বাধায় ঘটনাটা ঘটতেছে না। তো এই বাধা থাকার কারণে ভারী ভরের বস্তুটা আগে গিয়ে ভূমিতে পৌঁছাইছে, অর্থাৎ পাথরটা গিয়ে আগে ভূমিতে পৌঁছাইছে এবং পালকটা গিয়ে পরে ভূমিতে পৌঁছাইছে। তো বাধা থাকার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। কিন্তু যদি এই এক্সপেরিমেন্টটা আমি বাতাস শূন্য স্থানে করতে পারতাম, গ্যালিলিও দেখো এই সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে এই চিন্তাটা করে ফেলছে। সপ্তদশ শতাব্দীর, একটু চিন্তা করো, সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে সে এই চিন্তাটা করে ফেলছে, যদি বিনা বাধায় পড়তে দেওয়া হইতো তাহলে দুইটাই একই সাথে গিয়ে ভূমিতে পৌঁছাইতো। মানে কতটা উন্নত ধারা চিন্তা ভাবনা করলে এই জিনিসটা বলা সম্ভব সেই সপ্তদশ শতাব্দীতে। তো বিজ্ঞানী গ্যালিলিওর নাম অনুযায়ী সূত্রগুলোকে আমরা পড়ন্ত বস্তুর সূত্র নামে চিনি। এই সূত্রগুলো আমি এখন এখানে বোর্ডে এক এক করে লিখে দিচ্ছি এবং সূত্রগুলো বোঝাচ্ছি। এই সূত্রের যে এক্সপেরিমেন্টটা, এটা কয়েকদিন আগে
এক্সপেরিমেন্টটা করা হয়েছে একটা বাতাস শূন্য স্তরে। মনে করো যে একটা প্লেস, সেই প্লেসটাকে একেবারে ভ্যাকুয়াম থেকে মানে করো বাতাসটাকে শূন্য করে ফেলা হয়েছে। শূন্য করে ফেলার পরে একটা পাথর এবং একটা পালক একই সাথে ফেলে দেওয়া হয়েছে। তো ফেলে দিয়ে দেখা হয়েছে যে ভারী ভরের বস্তুটা এবং হালকা ভরের বস্তু অর্থাৎ পালক এবং পাথর দুইটা একই সাথে গিয়ে ভূমিতে পড়ে, মানে বাতাস শূন্য স্থানে এক্সপেরিমেন্টটা করে এই জিনিসটা দেখা হয়েছে। তো সেই এক্সপেরিমেন্টটাও আমি এখানে দেখা দিচ্ছি, তোমরা আগে এক্সপেরিমেন্টটা দেখো, তারপর আমি সূত্রগুলা লিখে দিচ্ছি, পড়ন্ত বস্তুর সূত্রগুলা। This is NASA's Space Power Facility near Cleveland, Ohio, and it is the world's biggest human chamber. It's used to test spacecraft in the conditions of outer space, and it does that by pumping out the 30 tons of air. Now in this case, the feathers fell to the ground at a slower rate than the bowling ball because of air resistance. But once it's complete, there's a near perfect vacuum inside. 6104 manual, 10% open. Station 1, go for drop. Your set point at 240 psi. We are go for drop. Right there. Exactly. Exactly the same. Feathers don't move, nothing. Look at that. That's just... Isaac Newton would say that the ball and the feather fall because there's a force pulling them down, gravity. But Einstein imagined the scene very differently. The happiest thought of his life was this: the reason the bowling ball and the feather fall together is because they're not falling. They're standing still. There is no force acting on them at all. He reasoned that if you couldn't see the background, there'd be no way of knowing that the ball and the feathers were being accelerated towards the earth. So he concluded they weren't. তাহলে আমরা এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখে নিলাম। অবস্থান হতে স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে প্রথম সূত্র যে এক্সপেরিমেন্টটা আমরা দেখলাম। দ্বিতীয় সূত্র হচ্ছে গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা বলতেছে যে স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট মুহূর্তের বেগ ওই সময়ের সমানুপাতিক। একটা বস্তুকে তুমি ফেলে দিছো, এখন বিনা বাধায় যদি বস্তুটা পড়ে তাহলে যতই নিচের দিকে পড়বে অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়তেছে, তো তুমি স্থির অবস্থা থেকে ছেড়ে দিছিল, এখন যদি অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে যায় তাহলে আস্তে 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 তার বেগটা কিন্তু বাড়বে, যেহেতু ত্বরণ হচ্ছে, একটা ধ্রুব ত্বরণ আছে এখানে। তো বেগ একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ, সেই বেগটা হবে ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি। তো এই ব্যাপারটা দেখো আমরা এভাবে বুঝতে পারি যে কোনো একটা বস্তুর বেগ মানে যদি একটা নির্দিষ্ট ত্বরণে পড়ে তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ ভি, এটা হচ্ছে ইউ প্লাস এ টি। এখন জি ত্বরণে নিচের দিকে পড়তেছে তাহলে এর পরিবর্তে এখানে ত্বরণটা হবে হচ্ছে জি। এখন স্থির অবস্থা হলে ইউ হচ্ছে 0, তাহলে দেখো জি যেহেতু ধ্রুবক তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু জিটি, জি ধ্রুবক তাহলে ভি সমানুপাতিক হচ্ছে টি। তো গ্যালিলিও এই সূত্রটা দিচ্ছে যে কোন একটা বস্তুকে যদি বিনা বাধায় পড়তে দিই, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দিই, তাহলে তার নির্দিষ্ট মুহূর্তের অর্জিত বেগ সেটা হবে হচ্ছে সময়ের সমানুপাতিক। এবার আসো তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর
অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো একটা বস্তুকে পড়তে দিলে সেই বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো বস্তুটা জি ত্বরণ নিয়ে পড়বে, অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়বে, একটা ধ্রুব ত্বরণ নিয়ে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা জানি যে s = ut + ½ at²। এখন জি ত্বরণে যেহেতু পড়তেছে তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে জি, এবং উচ্চতা অতিক্রান্ত উচ্চতা এস এর পরিবর্তে আমরা লিখি হচ্ছে এইচ। তাহলে স্থির অবস্থান থেকে মানে কি, ইউ এর মান হচ্ছে 0। তাহলে দেখো হচ্ছে h = ½ gt²। এখন ½ জি হচ্ছে ধ্রুবক, তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি h সমানুপাতিক t²। তো গ্যালিলিও এটাই বলতেছে h সমানুপাতিক t², অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তো এখান থেকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে বিভিন্ন বস্তুকে মনে করো আমি ফেলে দিছি, তাহলে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময়, মানে বেগ বাই সময় আর কি, এটা সর্বদা ধ্রুব থাকবে। এখান থেকে দেখো এই যে v = gt, তাহলে v / t হচ্ছে g, g হচ্ছে ধ্রুবক। তাহলে v1 / t1 = v2 / t2 = v3 / t3, এটা সবসময় ধ্রুবক থাকবে। তো এটা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই। আর ঠিক একইভাবে তৃতীয় সূত্র থেকে পাই, দেখো h হচ্ছে ½ gt², তাহলে h / t² = ½ g, ½ g হচ্ছে ধ্রুবক, তাহলে সর্বদাই h অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের বর্গের যে অনুপাতটা সেটা ধ্রুব থাকবে। তাহলে এভাবে আমরা বলতে পারি একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দিলে তার বিভিন্ন সময়ের অতিক্রান্ত দূরত্ব h1 h2 h3 এইটা, এবং ওই সময়টা, তাহলে সময়টা হচ্ছে t1 t2 t3, তো এর বর্গ হবে এই যে অনুপাতটা, এই অনুপাতটা সর্বদাই ধ্রুব থাকবে। তাহলে তৃতীয় সূত্র থেকে আমরা কিন্তু এই জিনিসটা পাইতেছি। তো আমরা এই তিনটা সূত্র মাথায় রাখবো। এখন আমরা দেখব যে এই পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির যে সূত্রগুলা, আমরা আগে লিনিয়ার মোশনে এক্স অক্ষ বরাবর লিনিয়ার মোশনের ক্ষেত্রে গতির সূত্রগুলো শিখছি। এখন পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো দেখব, এবং সেই সূত্রগুলো খাটায় আমরা কিভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ করি সেই জিনিসটা আমরা দেখব। তো গতির যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো আমি একটু এখানে লিখে দিই। আমরা একটা সূত্র দেখছিলাম যে v = u + at। এখন জি ত্বরণে যেভাবে পড়তেছে তাহলে এর পরিবর্তে আসবে হচ্ছে জি, তাহলে v = u + gt, h = ut + ½ at², v² = u² + 2gh, এটা। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিভাবে খাটে, আমরা কিভাবে খাটায় ম্যাথ প্রবলেম সলভ করব সেইটা আগে একটু দেখে নিই, তারপর আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলা কিভাবে খাটবে, কিভাবে প্রযোজ্য হবে সেই জিনিসটা আমরা দেখব। কিভাবে খাটাবো পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো আমরা কিভাবে খাটাবো এবং কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করবো, এই জিনিসটা আমাদের দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে সূত্রগুলো খাটাই তো ম্যাথ প্রবলেম সলভ করবো, এখন সূত্রগুলো কিভাবে খাটাবো এই জিনিসটা তো আগে ভালো করে জানা দরকার। তো আমরা একটু প্রথমে 9-10-এ চলে যাই। 9-10-এ তো আমরা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ করছি, তাই না? তো 9-10-এ এই গতির সূত্রগুলো আমরা কিভাবে খাটাইতাম দেখো তো, মনে পড়ে কিনা? এটা হচ্ছে ভূমির উপর এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি একটা খাড়া বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো যে বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করছি এই বেগটা হচ্ছে আদি বেগ, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম। এখন বস্তুটা যতই উপরের দিকে যাবে ততই তার কিন্তু বেগটা কমতে থাকবে। কেন বেগটা কমবে? কারণ এই বস্তুর উপরে যে ত্বরণটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা সেটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে গতি হচ্ছে উপরের দিকে, আমি নিক্ষেপ করছি উপরের দিকে, কিন্তু ত্বরণ কাজ করতেছে নিচের দিকে। তাহলে গতির বিপরীত দিকে ত্বরণ কাজ করতেছে। তো গতির বিপরীত দিকে ত্বরণ কাজ করা মানে আসলে মন্দন হওয়া। তো মন্দন হলে স্বভাবতই তার বেগটা আস্তে 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 কমতে থাকবে। তো মনে করো তার একটা নির্দিষ্ট মুহূর্তের তার বেগ, সেই বেগটা হচ্ছে ভি, মানে শেষ বেগ ভি। এই বেগটা আমরা বের করতে চাই, তাহলে বেগের যে সূত্রটা v হচ্ছে u + at। এখন এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ তাহলে এর পরিবর্তে হবে হচ্ছে g। এখানে g এর আগে প্লাস এটা কিন্তু হবে না, g এর আগে হবে হচ্ছে মাইনাস। কেন g এর আগে মাইনাস হবে? দেখো তুমি কোন দিকে নিক্ষেপ করছো? উপরের দিকে, কিন্তু ত্বরণ কাজ করতেছে কোন দিকে? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। তাহলে যেহেতু তুমি ত্বরণের বিপরীত দিকে নিক্ষেপ করছো, আলটিমেটলি মন্দন প্রযুক্ত হচ্ছে, সুতরাং জি এর আগে হচ্ছে মাইনাস। এভাবে আমাদের 9-10-এ শেখানো হইতো। আরো খুব সহজভাবে এভাবে চিন্তা করলে যে আমি নিক্ষেপ করছি উপরের দিকে, জি কাজ করতেছে নিচের দিকে, তাহলে জি এর বিরুদ্ধে, জি এর বিপক্ষে আমি নিক্ষেপ করছি, সুতরাং জি এর আগে মাইনাস।
9, 10 আমরা এভাবে শিখছিলাম। আমরা যদি নির্দিষ্ট মুহূর্তে তার সরণটা বের করতে চাইতাম বা অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাইতাম, তাহলে আমাদের সেই সূত্রটা লিখতে হতো যে h = ut প্লাস না মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এই মাইনাসের কারণ কি? উপরের দিকে নিক্ষেপ করছো, জি নিচের দিকে, অর্থাৎ জি এর বিরুদ্ধে বা বিপক্ষে নিক্ষেপ করছো, সুতরাং জি এর আগে এখানে মাইনাস। আমি যদি উপর থেকে একটা বস্তুকে নিচে নিক্ষেপ করতাম তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? সেই ক্ষেত্রে হইতো প্লাস। দেখো মনে করো বস্তুটা এখানে আছে, আমি নিক্ষেপ করছি হচ্ছে নিচের দিকে, তাহলে আদি বেগ হচ্ছে নিচের দিকে। নির্দিষ্ট মুহূর্তে বস্তুটা মনে করো এখানে যখন পৌঁছাইছে তখন আমি তার বেগ, শেষ বেগ ভিটা বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র লিখতে হইতো v = u + gt প্লাস, কেন? কারণ নিক্ষেপ করছি কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে আমি জি এর পক্ষে, জি যেদিকে কাজ করতেছে ওই দিকে নিক্ষেপ করছি, সুতরাং জি এর আগে প্লাস। আমি যদি সরণের সূত্রটা লিখতাম তাহলে h = ut প্লাস হাফ gt স্কয়ার। তো আমরা 9, 10 এভাবে শিখছিলাম যে আমি জি এর বিরুদ্ধে বিপক্ষে নিক্ষেপ করলে জি এর আগে মাইনাস, আর জি এর পক্ষে নিক্ষেপ করলে জি এর আগে প্লাস। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। তো আমরা এখন ইন্টারমিডিয়েটে এইভাবে কিন্তু আর শিখবো না। 9, 10 আমরা এইভাবে শিখছিলাম, এই জিনিসটা এখন আমরা ভুলে যাবো, এই জিনিসটা আর আমরা মনে রাখবো না। এই লজিক দিয়ে 9, 10 পার করে ফেলতে পারছি, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে এই লজিক খাটাইতে গেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা লেগে যাবে। এই কারণে আমরা এই জিনিসটা আর মাথায় রাখবো না। এত সস্তা লজিক দিয়ে কিন্তু আমরা আর সূত্রগুলা খাটাবো না। আমরা এবার যেহেতু ভেক্টর শিখছি, তো ভেক্টর রাশির সাথে দিক রিলেটেড, তো আমরা এই যে দিকের কনসেপ্ট, এই জিনিসটা ব্যবহার করে গতির সূত্রগুলা কেমন হবে, গতির সূত্রগুলো আমরা কিভাবে খাটাবো, এই জিনিসটা দেখব। তাহলে এই জিনিসটা আমরা মুছে দিলাম, এই জিনিসটা এখন আমরা ভুলে যাব। 9, 10 যা শিখে আসছে এটা আমরা ভুলে যাব। আমরা এখন নতুন করে ইন্টারমিডিয়েটে যে লজিকটা আর কি, এই জিনিসটা এখন শিখবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে গতির যে ম্যাথগুলো, অর্থাৎ পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর যে ম্যাথগুলো টাইপটা, তো এটাকে মূলত কয়েকটা ক্ষেত্রে ভাগ করে নিতে পারি। যেমন প্রথম ক্ষেত্রটা বা প্রথম টাইপটা, এটা হচ্ছে যে উপর থেকে নিচে নিক্ষেপ, উপর থেকে নিচে নিক্ষেপ। একটা বস্তুকে আমি উপর থেকে নিচে নিক্ষেপ করছি, এটা হচ্ছে টাইপ 1। তারপরে টাইপ 2 হচ্ছে নিচ থেকে উপরে নিক্ষেপ, নিচ থেকে খাড়া উপরে নিক্ষেপ, এটা হচ্ছে টাইপ 2। এবং আরেকটা জিনিস আছে টাইপ 3, এটা হচ্ছে নিচ থেকে উপরে নিক্ষেপ, উপরে নিক্ষেপ কিন্তু বস্তু পৌঁছাবে নিক্ষেপ বিন্দুর নিচে, নিক্ষেপ বিন্দুর নিচে, এটা হচ্ছে টাইপ 3। তা আসলে আমরা এক এক করে 3টা টাইপের ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে খাটাবো এই জিনিসটা দেখি। তো প্রথম হচ্ছে উপর থেকে নিচে নিক্ষেপ। তো এইটা হচ্ছে ভূমি, একটা বস্তু এখানে আছে, এই বস্তুটাকে আমি নিচের দিকে নিক্ষেপ করছি, তাহলে এই বস্তুটার নিক্ষেপ বেগটা হচ্ছে নিচের দিকে, এটাই হচ্ছে আদি বেগ। এখন বস্তুটা যতই নিচের দিকে পৌঁছাবে ততই তার বেগটা বাড়তে থাকবে। তো মনে করো বস্তুটা এইখানে পৌঁছাইলো, এইখানে তার যে বেগটা, প্রাপ্ত বেগটা, এই বেগটা হচ্ছে ভি, শেষ বেগ। এখন এই শেষ বেগের মানটা আমরা বের করতে চাই, তাহলে আমরা বেগের যে সূত্রটা খাটাবো, সমত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণ, এটা তো একটা সমত্বরণ, তাহলে সমত্বরণের ক্ষেত্রে যে সূত্রটা v = u + at, এটা হচ্ছে মেইন সূত্র। তো যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা এর পরিবর্তে জি লিখবো। এইবার দেখো এই যে প্লাস মাইনাস, এই জিনিসটা আমরা কিভাবে দিব? এই জিনিসটা আমরা দিব হচ্ছে, আমরা যে কোনো একটা নির্দিষ্ট দিককে ধনাত্মক দিক ধরে নিব। সেটা আমি উপরের দিককেও ধরতে পারি যে উপরের দিকটা ধনাত্মক দিক, তাহলে উপরের দিকটা যদি ধনাত্মক দিক হয় নিচের দিকটা হবে ঋণাত্মক দিক। বা কেউ চাইলে নিচের দিকটাকে ধনাত্মক ধরো, তাহলে উপরের দিকটা হবে হচ্ছে ঋণাত্মক দিক। এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে ধরবা। তো আমি নর্মালি যে উপরের দিকটা, এটাকে নর্মালি প্লাস ধরতে চাও সবাই, তাহলে ওটাই ধরতেছি যে উপরের দিক সেটা হচ্ছে প্লাস, তাহলে নিচের দিক সেটা হচ্ছে মাইনাস। তাহলে যে সকল ভেক্টর উপরের দিকে ক্রিয়া করতেছে তারা হবে হচ্ছে প্লাস ডিরেকশনে, আর যে সকল ভেক্টর নিচের দিকে ক্রিয়া করতেছে তারা হবে হচ্ছে মাইনাস ডিরেকশনে। জাস্ট মাথায় রাখতে হবে এই কথাটা, যে সবগুলো ভেক্টর তারা যদি উপরের দিকে ক্রিয়া করে তাহলে তাদের আগে আমরা প্লাস বসাই দিব, আর যে সকল ভেক্টর নিচের দিকে ক্রিয়া করতেছে তাদের আগে আমরা মাইনাস বসাই দিব, কারণ আমরা উপরের দিকটাকে ধরতেছি প্লাস দিক, নিচের দিকটাকে ধরতেছি মাইনাস দিক। ক্লিয়ার? এই কথাটুকু জাস্ট মাথায় রাখো। তাহলে এবার দেখো, খেয়াল করো, শেষ বেগ ভি কোন দিকে? নিচের দিকে। আদি বেগ ইউ কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে কোন দিকে? জি কাজ করতেছে সর্বদাই নিচের দিকে, জি এর ডিরেকশন কিন্তু সর্বদাই নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, মেইন সূত্র হচ্ছে এইটা। এখন এই সূত্রগুলোর আগে আমি প্লাস মাইনাস বসাবো, তাহলে ভি এর আগে মাইনাস বসাইতে হবে। কেন? শেষ বেগ কোন দিকে? নিচের দিকে, সুতরাং ভি এর আগে মাইনাস। আদি বেগ কোন দিকে? কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তাহলে নিচের দিকে মানে হচ্ছে মাইনাস, তাহলে ইউ এর আগেও আমরা মাইনাস বসাবো, তাহলে মাইনাস ভি মাইনাস ইউ।
ক্লিয়ার ব্যাপারটা? জি কোন দিকে? নিচের দিকে। জি সর্বদাই নিচের দিকে, সুতরাং জি এর আগে সর্বদাই আমরা মাইনাস বসাবো। তাহলে মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস ইউ মাইনাস জিটি। এবার সব পাশ থেকে মাইনাস বাদ দাও। তাহলে সব পাশ থেকে যদি আমরা মাইনাস বাদ দিই তাহলে অতএব আমরা সূত্রটা পাই ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে সূত্র দেখো এই যে চলে আসছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে সূত্রটা আমরা এইভাবেই খাটাবো, বুঝতে পারলাম? আর তুমি বলতে পারো যে ভাই আমরা তো 9 10 এই জিনিসটাই শিখছিলাম, যে হ্যাঁ শিখছিলাম ঠিক আছে, কিন্তু আমরা এবার এই লজিক দিয়ে চিন্তা করবো। দেখো এই যে সবগুলোর আগে মাইনাস আসছে, তো যেহেতু সবগুলোর আগে মাইনাস আলটিমেটলি সবগুলোর আগে প্লাস হয়ে গেছে। মানে আমরা 9 10 এই জিনিসটা এইভাবে শিখছিলাম যে উপর থেকে নিচে নিক্ষেপ করছো, তাহলে জি এর পক্ষে নিক্ষেপ করছো, তাহলে ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস জিটি, তাহলে জি এর আগে প্লাস হবে। দেখো ওটাই আসছে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করব, এই লজিক দিয়ে এবার চিন্তা করব। এবার আসো আমি এর সরণটা বের করতে চাই। তাহলে সরণটা দেখো, বস্তু এইখান থেকে এখানে পৌঁছাইছে, তাহলে এইটা হচ্ছে সরণ এইচ, এইটা আমরা বের করতে চাই। তাহলে এইচ ইকুয়াল টু হবে ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার আসো আমরা চিহ্ন বসাবো। জি এর আগে সর্বদাই মাইনাস, তাহলে জি এর আগে মাইনাস বসবে, জি এর আগে সবসময় মাইনাস। এবার দেখো আদিবেগ ইউ আছে, ইউ এর আগে কি চিহ্ন বসাবো? ইউ কোন দিকে? নিচের দিকে, সুতরাং ইউ এর আগে বসাবো মাইনাস। বুঝতে পারছো? যারা নিচের দিকে তাদের আগে মাইনাস। এইচটা কোন দিকে? এইচ, এই সরণের পরিচয় হচ্ছে বস্তু কোথায় ছিল এবং কোথায় আসলো, লম্বা লম্বি দূরত্ব। সরণের পরিচয় আমরা বলছি না গতির অধ্যায়ে, যে বস্তু কই ছিল এবং কই আসলো, এটার লম্বা লম্বি দূরত্ব। তাহলে বস্তু ছিল হচ্ছে এইখানে আর বস্তু পৌঁছাইছে হচ্ছে এখানে, তাহলে লম্বা লম্বি দূরত্বটা এই যে এখান থেকে এখানে, তাহলে ডিরেকশন হবে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তো এইটা হচ্ছে এইচ এর ডিরেকশন। দেখো তো এইচ এর ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে, তাহলে এইচ এর আগে কি বসবে? মাইনাস বসবে, তাহলে এইচ এর আগেও মাইনাস বসবে। আমরা কি সূত্র খাটাইতাম? 9 10 এর কনসেপ্ট দিয়ে চিন্তা করো তো আমরা কি সূত্র খাটাইতাম? ইউ এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটাই তো খাটাইতাম। দেখো তাই আসছে, এখানে এইচ এর আগে মাইনাস, ইউ এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, তাহলে সবগুলো মাইনাস এবার বাদ দিয়ে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তাহলে দেখো আমরা এই যে ভেক্টরের দিকের কনসেপ্ট দিয়ে যদি চিন্তা করি, সূত্র কিন্তু আগে 9 10 আমরা যা খাটাইছিলাম ওই জিনিসটাই আসতেছে, কিন্তু আমরা এখন লজিক এটা খাটাই কিন্তু চিন্তা করবো। যেমন এই ক্ষেত্রে খুব সহজে হয়ে গেছে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এত সহজে হবে না। তোমার 9 10 এর লজিক দিয়ে কিন্তু পার হয়ে আসতে পারবা না, কারণ আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে কিন্তু এখন মাথায় রাখতে হবে। এইবার আসো দেখো টাইপ 2 তে যাই আমরা। মানে আমরা তুমি বলতে পারো যে ভাই এই দুইটা সূত্র লিখলেন, আত্মকরণ সূত্র লিখলেন না। মেইন সূত্রই হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে বেগ সংক্রান্ত সূত্র আর একটা হচ্ছে সরণ সংক্রান্ত সূত্র। মাথায় রাখবা মেইন সূত্র হচ্ছে এই দুইটা, যে একটা হচ্ছে বেগের সূত্র আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণের সূত্র। এবার আসো টাইপ 2, নিচ থেকে খাড়া উপরে নিক্ষেপ। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা টাইপে, মানে এই টাইপটাকে দুইটা সাব টাইপে ভাগ করতে পারি। ঘটনাটা কি? একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে বস্তুটার উপরের দিকে যাইতে থাকবে, বেগ কমতে থাকবে, কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে তার বেগটা হয়ে যাবে 0। তো তারপরে বস্তু কিন্তু আর উপরের দিকে যাবে না, তারপরে কি হবে? আবার নিচের দিকে পড়া শুরু করবে। মানে যে পথে উপরের দিকে গেছিল, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছিলাম, যে পথে উপরের দিকে গেছিল ওই পথে আবার নিচের দিকে পড়তে থাকবে, উপর দিকে উঠতেছে, বেগ কমতেছে, কমতে 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 একটা পয়েন্টে বেগ 0, তারপর আবার ওই পথে নিচের দিকে পড়তে থাকবে। মানে খাড়া উপরে নিক্ষেপ করছি, ও খাড়া আবার নিচের দিকে পড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে দুইটা সাব টাইপে ভাগ করতে পারি। এক হচ্ছে বস্তুকে আমি নিক্ষেপ করছি সে সর্বোচ্চ উচ্চতার পৌঁছানোর আগে, আর একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে। মানে বস্তু এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে এইটা হচ্ছে একটা ক্ষেত্র, এটা হচ্ছে একটা ক্ষেত্র, আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে তারপরে এইটা হচ্ছে আর একটা ক্ষেত্র। তাহলে আমরা এইভাবে লিখি যে 1 নম্বরটা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে, আর 2 নম্বরটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার পরে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে। এই যে দুইটা সাব টাইপে ভাগ করলাম। তাহলে এখন দেখো এটা হচ্ছে ভূমি, এই ভূমি থেকে বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে আদিবেগ ইউ হচ্ছে উপরের দিকে, বস্তু উপরের দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, এইটা হচ্ছে ধরো সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হয়ে গেছে 0। এখন আমি মনে করো সর্বোচ্চ উচ্চতার আগে কোনো একটা পয়েন্টে তার বেগ বের করতে চাই, তো বস্তুটা মনে করো যে এখানে আছে, এই পয়েন্টে আমি তার বেগটা বের করতে চাই, তাহলে এই পয়েন্টে তার বেগটা, যে উপরের দিকে বেগটা, এই বেগটা হচ্ছে শেষ বেগ ভি। তাহলে আমাদের সূত্র লিখতে হবে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি। এখন দেখো যারা যারা উপরের দিকে তারা তারা প্লাস, যারা যারা নিচের দিকে তারা তারা মাইনাস। অভিকর্ষ ত্বরণ জি অল টাইম কাজ করে হচ্ছে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি সর্বদাই কাজ করে নিচের দিকে। তাহলে জি এর আগে বসাবো মাইনাস, ভালো করে খেয়াল করো, জি এর আগে বসাবো মাইনাস, ইউ আদিবেগ কোন দিকে নিক্ষেপ করছি? উপরের দিকে, তাহলে ইউ এর আগে বসাবো এবার প্লাস। ভি কোন দিকে? ভি হচ্ছে এখানে উপরের দিকে, তো ভি এর আগে আমরা বসাবো হচ্ছে প্লাস। আপাতত ভি এর আগে আমরা কিছু বসাবো না। কেন বসাবো না?
কারণ তুমি কিন্তু ভিটা বের করতে চাইতেছো, তুমি ভি এর মানটা বের করতে চাইতেছো, এই কারণে তুমি ভি এর আগে কিছু আপাতত বসাবা না। তাহলে সূত্রটা থাকবে এরকম যে ভি ইকুয়াল টু প্লাস ইউ মাইনাস জিটি, এইটাই হচ্ছে আমাদের বেগ সংক্রান্ত সূত্র। এবার খেয়াল করো এই ক্ষেত্রে আসো সর্বোচ্চ উচ্চতার পরে, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে বস্তু আমি এখান থেকে নিক্ষেপ করে দিয়েছিলাম, এই যে বস্তু এখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, আদি বেগ উপরের দিকে দিয়ে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে বস্তু এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, এই পয়েন্টে তার বেগ হচ্ছে 0। এবার বস্তু নিচের দিকে নামতেছে, খাড়া নিচের দিকে নামতেছে, তাহলে বস্তুটা যদি এখানে থাকে তার বেগটা এবার দেখো কোন দিকে, নিচের দিকে, মানে এই পয়েন্টে যদি আমরা তার বেগটা চিন্তা করি সেই বেগটা হবে, শেষ বেগটা হবে নিচের দিকে। ক্লিয়ার? নিক্ষেপ করছে উপরের দিকে, সর্বোচ্চ উচ্চতা বেগ 0 হয়েছে, তারপরে সর্বোচ্চ উচ্চতা যখনই সে অতিক্রম করে ফেলছে তার বেগটা কিন্তু এবার নিচের দিকে, এই বেগটা ভি আমরা বের করতে চাই। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে সূত্র ইউ প্লাস জিটি। এখন আসো জি এর আগে আমরা সর্বদা বসাবো হচ্ছে মাইনাস, কারণ জি সবসময় নিচের দিকে কাজ করে, এই ক্ষেত্রে জি নিচের দিকে, এই ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে জি সর্বদাই নিচের দিকে, তাহলে জি এর আগে আমরা সর্বদাই মাইনাস বসাবো। ইউ কোন দিকে? ইউ হচ্ছে আদি বেগ, কোন দিকে নিক্ষেপ করা হয়েছিল বস্তুটাকে? উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, সুতরাং ইউ এর আগে হবে প্লাস। কোন দিকে নিক্ষেপ করা হয়েছিল? উপরের দিকে, সুতরাং ইউ এর আগে প্লাস। ভি এর মানটা আমরা বের করতে চাই, ভি এখানে দেখো তো কোন দিকে, নিচের দিকে, তাহলে ভি এর আগে মাইনাস হওয়া উচিত, কিন্তু আপাতত ভি এর আগে আমরা কোনো চিহ্ন দিব না। কেন দিব না এবার দেখো বলতেছি। দেখো এটা হচ্ছে দুইটা ক্ষেত্র, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে। তুমি দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে এই বস্তুটার শেষ বেগ উপরের দিকে, আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে এই বস্তুটার শেষ বেগ নিচের দিকে। এইখানে উপরের দিকে ছিল, এখানে নিচের দিকে, তাহলে এইখানে যদি আমরা ভি এর আগে চিহ্ন দিই তাহলে প্লাস দিতে হবে, এখানে যদি ভি এর আগে চিহ্ন দিই মাইনাস দিতে হবে। যদি আমি চিহ্ন দিই, এখন কথা হচ্ছে, ভালো করে শোনো, এখন কথা হচ্ছে আমি কোনো চিহ্ন ভি এর আগে দিব না। কেন দিব না? কারণ ভি এর মানটা আমি বের করতে চাই, তো ভি এর মানটা বের করে আমি যে মান পাবো সেই মানের উপর আমি ডিসিশন নিতে পারবো যে বেগটা আসলে কোন দিকে, মানে বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে নাকি বস্তু সর্বোচ্চ উচ্চতায় এখনো পৌঁছায়নি, এই জিনিসটা আমরা বেগ বের করেই বুঝতে পারবো। যদি খেয়াল করো বেগের মান আসে প্লাস, মনে করো প্লাস 5 মিটার পার সেকেন্ড এটা আসলো, তাহলে আমি বুঝবো কি, আচ্ছা বস্তুর বেগ প্লাস, সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করলে বস্তুর বেগের ডিরেকশন থাকতে হচ্ছে নিচের দিকে, তাহলে বেগের মান আসতে হচ্ছে মাইনাস। যেহেতু প্লাস আসছে তার মানে বস্তু এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নাই, সর্বোচ্চ উচ্চতার আগে আসছে, এই কারণে বস্তু প্লাস, মানে বস্তুর যে বেগটা শেষ বেগটা সেটা প্লাস আসছে। যদি এমন হইতো বস্তুর বেগ হইতো শেষ বেগটা হইতো -5 মিটার পার সেকেন্ড, তখন আমি চিন্তা করতাম আচ্ছা বেগের মান মাইনাস চলে আসছে, তাহলে বেগের মান মাইনাস মানে বেগের ডিরেকশনটা এবার হচ্ছে নিচের দিকে। তো এটা কখন হইতে পারে? সর্বোচ্চ অতিক্রম করার পরে বেগের ডিরেকশনটা মাইনাস হইতে পারে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই যে বেগের মানটা প্লাস বা মাইনাস আসবে কার ভিত্তিতে, মানে কোন রাশির উপর ডিপেন্ড করে। এখানে দেখো আদি বেগ তো কনস্ট্যান্ট, আদি বেগের মান আমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করছি, তাহলে সেই বেগের মানটা তো কনস্ট্যান্ট। ধরো একটা ম্যাথ করেই বুঝাই দিই, মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, তো কত বেগ দিয়ে নিক্ষেপ করছি? 19.6 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিক্ষেপ করছি। এখন আমি তোমাকে বললাম 1 সেকেন্ড পর এর বেগটা বের করো এবং 3 সেকেন্ড পর এর বেগটা বের করো। 1 সেকেন্ড পর বেগ বের করবা এবং 3 সেকেন্ড পর বেগ বের করবা। দেখো একটু খেয়াল করো, ভি ইকুয়াল টু আমরা সূত্র জানি হচ্ছে ইউ জিটি, তো জি এর আগে মাইনাস, কোন দিকে নিক্ষেপ করছি? উপরের দিকে, এটা হচ্ছে আদি বেগ ইউ, উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে ইউ এর আগে হবে প্লাস। ভি এর আগে কি আমরা কোনো চিহ্ন বসাবো না, কারণ ভি এর মানটা আমরা বের করতে চাইতেছি। এখন দেখো ইউ এর মানটা আমরা বসালাম যে এটা হচ্ছে 19.6 মানে প্লাস 19.6 মাইনাস জি এর মান হচ্ছে 9.8 গুণ টি এর মান আমাদের চাইছে 1 সেকেন্ড পর বেগ, তাহলে টি এর মান বসালাম হচ্ছে 1, তাহলে 19.6 থেকে যদি 9.8 বিয়োগ দাও তাহলে এই যে মানটা আসবে এই মানটা আসবে হচ্ছে প্লাস 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মানটা কি আসছে? প্লাস 9.8 মিটার পার সেকেন্ড আসছে। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এইবার দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে, ইউ মাইনাস জিটি। এবার আমরা 3 সেকেন্ডে বেগ বের করবো, তাহলে ইউ এর মান হচ্ছে 19.6 মাইনাস জি এর মান 9.8 গুণ টি এর মান হচ্ছে 3। এইবার তুমি ক্যালকুলেশন করে দেখো এইখান থেকে এই যে বেগের মানটা, এই বেগের মানটা আসবে হচ্ছে মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। আগে আসছিল প্লাস 9.8 মিটার পার সেকেন্ড, এবার আসলো মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে দেখো খেয়াল করো, এই যে বস্তুটা, এই বস্তুটার বেগ যখন প্লাস 9.8 মিটার পার সেকেন্ড আসছে তখন বস্তুটা আসলে উপরের দিকে উঠতেছে, বস্তুটার বেগ আসলে উপরের দিকে, বস্তু এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নাই। আর যখন মাইনাস আসছে তার মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছে, তার বেগের মান এবার 9.8 কিন্তু সামনে মাইনাস দিয়ে বোঝাচ্ছে এবার এটা নিচের দিকে, মানে বেগের ডিরেকশনটা এবার নিচের দিকে। তাহলে দেখো এই যে সময় আমাদের বলে দিবে,
কে বলে দিবে? সময়। এই যে 1 সেকেন্ড 3 সেকেন্ড পর বেগ বের করে আমরা এই জিনিসটা বুঝছি না যে বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে, মানে বস্তুর বেগ উপরের দিকে নাকি বস্তুর বেগ নিচের দিকে, এটা আমাদের সময়ের উপর ভিত্তি করে কিন্তু আসলে বলতে হবে। তাহলে এই কারণে আমরা বেগ ভি এর আগে কোনো চিহ্ন আপাতত দিব না। এই যে টি এর মান বসাইলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বস্তুর বেগটা উপরের দিকে নাকি বস্তুর বেগটা নিচের দিকে। তাহলে বস্তুর বেগ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, এটা আসলে কে বলে দিবে? এটা আসলে সময় আমাদের বলে দিবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আরো যদি কেউ ভালো বুঝতে চাও একেবারে গভীরভাবে, এখানে হচ্ছে ইউ আদি বেগ, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে দেখো এই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, মাইনাস জি এর মান 9.8 গুণ টি এর মান, এখানে টি, তো এটা কিন্তু কনস্ট্যান্ট। এইখান থেকে বিয়োগ হয়ে 9.8 গুণ হচ্ছে টি। তো তুমি খেয়াল করো, দেখো মনে করো এইখানে আমরা বসালাম হচ্ছে 10, এবার দেখো টি এর মান যখন 1 বসাবো তখন 10 থেকে 9.8 বিয়োগ হচ্ছে, এটা কিন্তু প্লাসই আসবে, তাই না? বেগের মানটা ভি, এটা কিন্তু প্লাসই আসবে। কিন্তু টি এর মান আস্তে 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 তুমি বাড়াইতে থাকো। তাহলে বাড়াইতে থাকলে মনে করো টি এর মান যখন 2 হলো তখন 9.8 গুণ 2 মানে 19.6, তাহলে তখন 10 কিন্তু ছোট, মাইনাস 19.6, তখন কিন্তু বেগের মানটা ঋণাত্মক চলে আসবে। তাহলে এই দেখো এই যে সময় প্রথমে যখন কম আসে তখন বস্তু উপরের দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, সময় বাড়তেছে, এইবার বস্তু এই পয়েন্টে বস্তুর বেগটা শূন্য হয়ে গেল, এইবার বস্তু নিচের দিকে আসা শুরু করছে, মানে সর্বোচ্চ উচ্চতার পরে সে নিচের দিকে আসা শুরু করছে। তো সময়ের মান বসাইলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বেগটা আসলে কোন দিকে আছে, বুঝতে পারছো? তাহলে বেগের দিকটা ডিপেন্ড করবে আসলে সময়ের উপর, সময় আমাদের এই জিনিসগুলো বলে দিবে। তো এখন আমরা হচ্ছে বস্তুর সরণটা বের করব, যে টি সময় পর বস্তুর সরণ কতটুকু হচ্ছে এইটা নির্ণয় করব। তাহলে দেখো বস্তু যদি এইখানে পৌঁছায় তাহলে সরণ হচ্ছে এখান থেকে এইদিকে, এই যে সরণের ডিরেকশনটা নিক্ষেপ বিন্দু থেকে বস্তু যেখানে আছে সেই বিন্দুর দিকে, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এইটা হচ্ছে এইচ এর ডিরেকশন। যদি আমরা এই ক্ষেত্রে এইচ এর ডিরেকশন নিতাম তাহলে দেখো বস্তু এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, বস্তু এখানে আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এইচ এর ডিরেকশন উপরের দিকে, এই ক্ষেত্রে এইচ এর ডিরেকশন উপরের দিকে, এই ক্ষেত্রে এইচ এর ডিরেকশন উপরের দিকে। এবার আমরা সরণের সূত্রটা লিখব। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে কি হবে? সর্বদাই মাইনাস। ইউ এর আগে কি হবে? প্লাস। এইচ এর আগে কি হবে? এইচ এর আগে প্লাসই হবে, এখানে এইচ এর আগে প্লাসই হবে। তো এইচ এর আগে কিছু দেওয়ার দরকার নেই, তুমি তো এইচটা বের করবা, তো এই কারণে এইচ এর আগে কিচ্ছু দেওয়ার দরকার নেই। তাহলে তুমি এইচ ইকুয়াল টু সূত্র পেয়ে গেলা ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই ক্ষেত্রেও তাই হবে, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে সর্বদাই হচ্ছে মাইনাস, ইউ এর আগে আমরা কি বসাবো? উপরের দিকে, সুতরাং ইউ এর আগে বসবে প্লাস। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যেহেতু তুমি বের করবা এখানে দিতে পারো, এইচ এর আগে তুমি প্লাস চিহ্ন দিতে পারো, তো যেহেতু তুমি এইচ এর মানটা বের করবা, এইচ এর মানটা সর্বদা এই ক্ষেত্রে প্লাস চলে আসবে। তাহলে এইটা গেল হচ্ছে টাইপ 2। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন অনেকে বলতে পারো ভাই এখানে তো আপনি বলতেছেন এইচ এর আগে কিছু দেওয়া লাগবে না, আবার এখানে এইচ এর আগে দিয়ে দিলেন, চিহ্নটা দিয়ে দিলেন। দেখো এখানে এইচ সর্বদাই নিচের দিকে, তুমি দেখো বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এইচ কিন্তু সর্বদাই নিচের দিকে, এইচ কিন্তু উপরের দিকে হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। এই কারণে আগে আমি এইচ এর আগেই চিহ্নটা দিয়ে নিছি। যদি আমাদের এইচ এর মানটা বের করতে দিত, সাপোজ এইচ এর মানটা আমাদের বের করতে দিছে, তাহলে এইচ এর মানটা বের করতে দিলে আমরা এইচ এর আগে কোনো চিহ্ন বসাতাম না, এইচ এর আগে মাইনাস চলে আসতো, অটোমেটিক্যালি মাইনাস চলে আসতো। কিভাবে দেখো, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাস সামথিং যোগ করলে আমরা মাইনাস কিছুই পাবো, তো এইচ এর আগে অটোমেটিক্যালি মাইনাস চলে আসতো। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছি? এবার আসো টাইপ 3, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এটা টাইপ 2 এর মতোই, টাইপ 2 এর মতো। তো টাইপ 2 এর ঘটনাটা কি ঘটছে? বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটা উপরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, আবার বস্তুটা ভূমিতে এসে পড়ছে। অর্থাৎ যে বিন্দুতে ছিল, মানে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার বস্তুটা ওই তলে এসেই পড়ছে, এটা ছিল টাইপ 2। এবার হচ্ছে বস্তুকে আমি এই বিন্দু থেকে নিক্ষেপ করছি, কিন্তু বস্তু এবার নিক্ষেপ বিন্দুর নিচে চলে গেছে। মানে তুমি ছাদের কিনারায় দাঁড়ায়, তোমার বাসার যে ছাদ আছে সেই ছাদের কিনারে দাঁড়ায় খাড়া উপরের দিকে একটা বলকে নিক্ষেপ করছো, তাহলে বলটা উপরের দিকে উঠে আবার তোমার হাতের কাছে আসে, তুমি মনে করো আর ক্যাচ ধরতে পারো নাই, তাহলে বস্তুটা কোন দিকে চলে গেছে? নিচের দিকে চলে গেছে। তাহলে নিক্ষেপ বিন্দুর নিচের দিকে চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রটা আমরা দেখবো যে নিক্ষেপ বিন্দুর নিচে চলে গেলে কি ঘটনা ঘটবে। তো এইটা হচ্ছে নিক্ষেপ তল, এইখান থেকে আমি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, এখন বস্তুটা চলে গেছে নিক্ষেপ তলের নিচে। মনে করো যে ছাদ থেকে নিক্ষেপ করছি, তো বস্তুটা চলে গেছে নিক্ষেপ তলের নিচে, এটা হচ্ছে ভূমি। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সেখানে তার বেগটা 0, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় বস্তু চলে গেছে নিচের দিকে। মনে করো যে এই বস্তু এখানে গিয়ে পৌঁছাইছে, তো এই পয়েন্টে তার বেগ আমি বের করতে চাই, তো এই পয়েন্টে দেখো বেগটা হচ্ছে নিচের দিকে, বেগটা নিচের দিকে, তো বেগটা আমরা বের করতে চাই। তাহলে বেগের সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে ইউ জি টি। তাহলে জি এর আগে সর্বদাই মাইনাস, জি এর আগে সবসময় মাইনাস, তাহলে জি কাজ করতেছে নিচের দিকে, সুতরাং জি এর আগে আমরা মাইনাস বসা দিলাম। বলো ইউ এর আগে কি দিব? ইউ কোন দিকে? উপরের দিকে, সুতরাং ইউ এর আগে প্লাস।
বেগ ভি, এটা কোন দিকে? নিচের দিকে। আর তুমি যদি বেগ বের করতে চাও তাহলে তোমার বেগের আগে কোনো চিহ্ন দেওয়া লাগবে না। কিন্তু যদি বেগ না বের করে সময় টময় অন্য কিছু বের করো তাহলে বেগের আগে তুমি একটু চিহ্ন দিয়ে নিবা এখানে। তাহলে ভি ইকুয়ালটা আমরা পাইলাম প্লাস ইউ মাইনাস জিটি, এটা হচ্ছে বেগের সূত্র। এই বেগের মানটা দেখো, খেয়াল করো, এখানে আমরা তিনটা ক্ষেত্রে ভাগ করি। একটা হচ্ছে বস্তু এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় এখানে পৌঁছাইছে, তারপরে সর্বোচ্চ উচ্চতা থেকে নিক্ষেপ তলে এখানে এসে পৌঁছাইছে, তারপরে এইখান থেকে এখানে গিয়ে পৌঁছাইছে। তিনটা ভাগে আমরা ভাগ করলাম। তো দেখো বেগের ডিরেকশন কখন কখন প্লাস হবে আর কখন কখন মাইনাস হবে। যদি আমরা টি সময় পর এখানে বেগ বের করতাম, মনে করো সময়টা হচ্ছে বস্তুটা পৌঁছাইছে হচ্ছে এখানে, তাহলে এখানে তার বেগ থাকতে হচ্ছে উপরের দিকে, যেহেতু সর্বোচ্চ উচ্চতা এখনো পৌঁছায়নি। তাহলে সময়ের মান আমরা বসাইলাম, সময়ের মান দেখো কম বসাইলে কিন্তু বেগের মানটা প্লাস আসবে। সময়ের মান যখন কম, মানে কেবল নিক্ষেপ করা হয়েছে, সময়ের মান কম, তাহলে কিন্তু বেগের মানটা ভি এর মানটা প্লাস আসবে। এবার সময়ের মানটা বাড়াইতে থাকো, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা বড় হইতে থাকবে, তখন এই যে কনস্ট্যান্ট পার্ট থেকে বিয়োগ হলে আলটিমেটলি এই জিনিসটা মাইনাস চলে আসবে। তাহলে বস্তু সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে যখনই অতিক্রম করে গেছে তখন তার বেগের ডিরেকশনটা হয়ে যাবে হচ্ছে নিচের দিকে। তাহলে বেগের আগে কিন্তু মাইনাস চলে আসবে। এরপরে দেখো খেয়াল করো, বেগের আগে মাইনাস চলে আসলে এই টি এর মান তুমি যাই বসাইতে থাকো না কেন, টি এর মান বাড়তে থাকুক, 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড এভাবে বাড়তেই থাকুক। তো বাড়তে থাকলে এই পার্টটাই সবসময় বড় থাকবে। তাহলে ইউ থেকে তুমি যদি এই পার্টটা বিয়োগ করো সর্বদাই কিন্তু ঋণাত্মক আসবে। এবং চিত্রও কিন্তু এই কথা বলে, দেখো সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে যাওয়ার পরে তার বেগ কিন্তু আর কখনো প্লাস হইতে পারে না, তার বেগ কিন্তু সর্বদাই মাইনাস হবে, সর্বদাই বেগটা নিচের দিকে। মনে করো ভূমি এখানে না, ভূমি মনে করো আরো নিচে, তাহলে বস্তু কিন্তু আরো কিছু সময় ধরে গতিশীল থাকবে, তাহলে সেই ক্ষেত্রে বেগের মানটা মাইনাস হবে, নিচের দিকেই হবে। তো এটা আমরা সূত্র থেকে এখান থেকে বুঝে যাবো, আমাদের সূত্রের সময়টা বলে দিবে যে বেগ প্লাস নাকি মাইনাস, মানে বেগ উপরের দিকে নাকি নিচের দিকে। এবার আসলে আমরা সরণটা বের করতে চাই। তাহলে সরণটা এখানে কয়েকটা ক্ষেত্র আছে, দেখো সরণটাকে আমি লাল কালি দিয়ে আঁকতেছি। বস্তু যদি এখানে থাকে তাহলে সরণ কিন্তু উপরের দিকে। দেখো সরণটা আমরা সবসময় নিব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সরণ সর্বদাই হবে নিক্ষেপ বিন্দু থেকে বস্তু যেখানে পৌঁছাইছে সেই বিন্দুর লম্বালম্বী দূরত্ব, এবং এই দূরত্বের ডিরেকশনটা হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে বস্তু ছিল হচ্ছে এখানে, বস্তু পৌঁছাইছে হচ্ছে এখানে, তাহলে সরণটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এইটা হচ্ছে এইচ, উপরের দিকে। বস্তু যদি এইখানে থাকে, দেখো বস্তু যদি এইখানে থাকে তাহলে সরণ আমরা কোনটা নিব? অনেকে চিন্তা করতে পারে বস্তু এখানে আছে তাহলে সরণ মনে হয় এইটা হবে, যে ঘোরানো এই পথটা হবে। না, এটা সরণ হবে না। বস্তু ছিল কোথায়? এখানে ছিল। বস্তু পৌঁছাইছে কোথায়? এখানে। তাহলে লম্বালম্বী দূরত্ব, এই যে এই দূরত্বটা, এটাই কিন্তু সরণ হবে। তো এটা হবে সেই ক্ষেত্রে এইচ। কিন্তু যদি ঘটনা এরকম ঘটে, বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করছি, বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ হয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় বস্তু চলে গেছে নিক্ষেপ বিন্দুর নিচে, মানে বস্তু চলে গেছে এখানে, তাহলে এই ক্ষেত্রে তার সরণটা কেমন হবে? দেখো তো খেয়াল করে, বস্তু ছিল কোথায়? এইখানে। বস্তু পৌঁছাইছে কোথায়? এইখানে। এখানে ছিল, এখানে পৌঁছাইছে, তাহলে এখানে ছিল, এখানে পৌঁছাইছে, লম্বালম্বী দূরত্বটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে এইচ হবে হচ্ছে এতটুকু, অতিক্রান্ত সরণ হবে হচ্ছে এতটুকু। সেটা কোন দিকে? নিচের দিকে। অনেকে কি করে, ভুল করে এভাবে চিন্তা করে যে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখান থেকে এই পর্যন্ত, এই তিনটা যোগ করে দিয়ে সরণ করে। না, এটা হবে না। বুঝতে পারছো? এইখান থেকে এই পর্যন্ত যদি প্লাস এইচ হয়, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে মাইনাস এইচ, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আলটিমেটলি এইটুকু বাদ চলে যাচ্ছে, তাহলে এটুকু তার কিন্তু কোনো সরণ না। তারপরে সরণ আমরা সর্বদা এভাবে চিন্তা করব, বস্তু কই ছিল, বস্তু কই আসছে, তাহলে যেখান থেকে যেখানে আসছে লম্বালম্বী দূরত্বটা নিব আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে দেখো এইচ প্লাসও হতে পারে, দেখো এই যে উপরের দিকে, সুতরাং এইচ প্লাসও হতে পারে, আবার এইচ কিন্তু মাইনাসও হতে পারে। তাহলে এইখান থেকে, এই যে এইখান থেকে নিক্ষেপ করছে, এইখান থেকে যখন নিক্ষেপ তলে এসে পৌঁছাইছে, মনে করো এইখানে এসে পৌঁছাইছে, তাহলে এই পর্যন্ত কিন্তু এইচ হচ্ছে প্লাস, তারপরে এইখান থেকে যখন এখানে চলে গেছে তখন এইচ কিন্তু হয়ে যাবে মাইনাস। বুঝতে পারছি? তাহলে এইচ এর সূত্রটা এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার। জি এর আগে সর্বদাই মাইনাস, ইউ এর আগে হচ্ছে প্লাস। এখন এইচ এর আগে আমি কি চিহ্ন দিব? এইচ এর আগে আমি কোনো চিহ্ন দিব না। এইচ যদি উপরে হয় দেন এইচ এর আগে আমি প্লাস বসাবো, এইচ যদি নিচে হয় দেন এইচ এর আগে আমি মাইনাস বসাবো। আর এইচ যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে এইচ এর আগে আমি কিচ্ছু বসাবো না। বোঝা গেল? এইচ যদি এখানে হয় তাহলে আমি প্লাস বসাবো, এইচ যদি এখানে হয় দেন আমি প্লাস বসাবো, এইচ যদি এখানে হয় দেন আমি মাইনাস বসাবো। আর এইচ যদি আমাদের বের করতে বলে তাহলে আমি এইচ এর আগে কোনো কিছুই বসাবো না, কোনো চিহ্নই বসাবো না। এইচ এর মানটা আমাদের চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। মনে করো এইচ এর মানটা বের করে আমরা পেলাম হচ্ছে +5 মিটার, তো +5 মিটার মানে আমি বুঝবো যে নিক্ষেপ বিন্দুর উপরে। আর যদি এইচ এর মানটা পাই হচ্ছে -5 মিটার, দেন আমি বুঝবো নিক্ষেপ বিন্দুর নিচের দিকে। তাহলে মান আসার পরে, মানে ক্যালকুলেশন করে, টি এর মানটা বসানোর পরে এখান থেকে ক্যালকুলেশন করেই এইচ এর মান যেটা পাবো তার উপরে আমি ডিসিশন নিতে পারবো বা বলতে পারবো যে এইচটা আসলে কোন দিকে, বস্তু সরণটা আসলে কোন দিকে হয়েছে। তো এইটা হচ্ছে এই যে গতির সূত্রগুলা খাটানোর মেথড। আমরা এখন এই যে টাইপগুলা দেখলাম, এই যে ক্ষেত্রগুলা দেখলাম,
তো এই সূত্রগুলা আমি যেভাবে লিখে দিয়েছি আর কি, এইভাবে আমরা মাথায় রাখবো, এইভাবেই মনে রাখবো, আর এইভাবে আমরা কিন্তু ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো। তো আমি তো প্রথমে থিওরি আলোচনা করে দিলাম, এখন আমি 2-1টা ম্যাথ করে দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখন আমরা ফটাফট কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। প্রথম ম্যাথটা আমাদের বলতেছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। বেগে নিক্ষেপ করা হলো। দেখাও যে 3 সেকেন্ড ও 17 সেকেন্ডে বস্তুর বেগের মান সমান এবং বিপরীতমুখী। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কত বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে? আদি বেগের মানটা আমাদের বলে দিয়েছে 98 মিটার পার সেকেন্ড। এখন নিক্ষেপ করার পর আমাদের বের করতে বলছে বস্তুর বেগ কখন, 3 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে, এবং দেখাইতে বলতেছে দেখাও যে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ডে বস্তুর বেগের মান সমান কিন্তু বস্তুর বেগ বিপরীতমুখী, অর্থাৎ 3 সেকেন্ডে বেগ যেদিকে 17 সেকেন্ডে বেগটার বিপরীত দিকে। তাহলে দেখো এটা হচ্ছে ভূমি, তো ভূমির উপর থেকে 98 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ আদি বেগ 98 মিটার পার সেকেন্ড এটা দিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে টাইপ 2 মানে ভূমি থেকে বা নিচ থেকে উপরে নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বেগ বের করতে হবে, শেষ বেগ বের করতে হবে। বস্তুটা মনে করো এখানে পৌঁছাইছে, টি সময় এখানে পৌঁছাইছে, তাহলে এখানে আমি তার বেগটা ভি বের করতে চাইতেছি। তাহলে যেহেতু আমরা বেগ ভি বের করতে চাইতেছি, বেগের সূত্র বেগ ভি ইকুয়াল টু ইউ জি টি, জি এর আগে মাইনাস, ইউ কোন দিকে উপরের দিকে, দেন ইউ এর আগে হচ্ছে প্লাস। বুঝলা? ভি এর আগে আমরা কোনো চিহ্ন বসাবো না? বসাবো না। কেন বসাবো না? যে ভি এর মানটাই আমরা বের করতে চাইতেছি। তো ভি এর মানটা এসেই আমরা বুঝবো, মানে ভি এর মানটা ক্যালকুলেশন করে যে মান আমরা পাবো সেই মান থেকে আমরা বুঝতে পারবো যে বেগটা আসলে উপরের দিকে নাকি বেগটা নিচের দিকে, মানে বেগের আগে মাইনাস হবে নাকি প্লাস হবে। যেহেতু আমাদের বেগ বের করতে বলতেছে, সুতরাং বেগের আগে আমরা কোনো চিহ্ন বসাবো না। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এবার মানগুলো বসাই, বাদ বাকি মানগুলো বসাই। ইউ এর মান হচ্ছে 98, তাহলে প্লাস 98 মাইনাস জি এর মান 9.8 গুণ টি এর মান কত সেকেন্ডে বেগ চাইতেছি, ধরো এটা হচ্ছে 3 সেকেন্ডে বেগ, 3 সেকেন্ডে বেগ, তাহলে টি এর মান হচ্ছে 3। তাহলে এবার আমরা এখান থেকে হিসাব নিকাশ করবো, হিসাব নিকাশ করলে দেখবা এখানে পাবা 68.6 এত মিটার পার সেকেন্ড প্লাস, তাহলে দেখো তো বেগটা কি আসলো, ধনাত্মক আসলো, প্লাস আসলো, বেগের আগে দেখো প্লাস আসছে। তার মানে বস্তু এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি, বস্তুর বেগ কোন দিকে, উপরের দিকে। মানে বস্তু এই যে মনে করো এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা, তো বস্তু এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়নি, সুতরাং তার বেগটা আছে কোন দিকে, উপরের দিকে। তাহলে বেগের মানটা বের করে ফেলছি এবং বেগের দিক কোন দিকে এটাও কিন্তু আমরা মান বের করার পরে বুঝে গেছি। এবার আসো 17 সেকেন্ডে বেগ, 17 সেকেন্ডে বেগ, তাহলে ভি ইকুয়াল টু ইউ জি টি, জি এর আগে মাইনাস ইউ এর আগে প্লাস, তাহলে প্লাস 98 মাইনাস জি 9.8 গুণ 3 টি এর মানটা এটা হবে হচ্ছে 17। এবার তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে মান আসবে 68.6 মিটার পার সেকেন্ড, কিন্তু সামনে মাইনাস। তাহলে এবার দেখো বেগটা কি আসছে, মাইনাস আসছে। দেখো বেগের মান সমান কিন্তু এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস মানে কি, বস্তুর বেগ হচ্ছে এবার নিচের দিকে, তার মানে বস্তুর সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে এবার বস্তু নিচের দিকে নামতেছে, এই কারণে বেগের আগে মাইনাস আসছে। তাহলে দেখো এই যে বেগ বের করে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বেগটা উপরের দিকে নাকি নিচের দিকে। তো এই জিনিসটা আমাদের দেখাইতে বলছে, যে দেখানো হয়ে গেছে যে হ্যাঁ বেগের মান সমান এবং দিক বিপরীতমুখী। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসলে এখন আমরা আশা করি সলভ করতে পারবো। তাহলে আরেকটা প্রবলেম আমরা সলভ করি, এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। আমাদের বলতেছে যে 10 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, উপরে নিক্ষেপ করা হলো। ভূমিতে পড়তে কত সময় লাগবে, ভূমিতে পড়তে কত সময় লাগবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখানে মনে করো যে এই 2 নম্বর প্রশ্নটাকে আবার এইভাবে বলতেছে যে 10 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হলো। আগে দেখো খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে বলছে, এবার বলতেছে খাড়া নিচে নিক্ষেপ করা হলো, ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে।
এখানেও ভূমিতে পৌঁছানোর সময়টা আমাদের বের করতে বলছে, দুইটা ম্যাথ। তো ম্যাথে দেখো ডাটাগুলো একই দেওয়া আছে, শুধু একটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর একটাকে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তো বলতেছে ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে। তুমি একটু আগে কমন সেন্সটা খাটাও, বলো তো কোন ক্ষেত্রে সময় কম লাগবে আর কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে। একটা হচ্ছে মনে করো তোমার বাসার যে ভবনটা, সেই বাসার ভবনের উচ্চতা মনে করো 10 মিটার। তো 10 মিটার উচ্চতা দাঁড়ায় তুমি আর তোমার বন্ধু দুইজন আসো, দাঁড়ায় একজন 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, আর একজন একই বেগে একই সাথে নিচে নিক্ষেপ করছো। কোন বস্তুটা আগে গিয়ে মাটিতে পড়বে? অবশ্যই যে নিচে নিক্ষেপ করছে তার বস্তুটা আগে গিয়ে মাটিতে পড়বে, তাই তো নাকি? তো আমরা একটু বের করে দেখি, এবার ক্যালকুলেশন করে দেখি। তো তোমরা আগে একটু নিজেরা করো তো, নিজেরা ট্রাই করো তো দুইটা ম্যাথ করার। এই দুইটা ম্যাথ আগে তোমরা নিজেরা ট্রাই করো, ট্রাই করার পরে সলভটা দেখবা। তো এইটা হচ্ছে ভবনটা, এই ভবনের এই উচ্চতাটা এটা হচ্ছে 10 মিটার। তো এখান থেকে প্রথমে দেখো উপরে নিক্ষেপ করা হয়েছে, খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে। তো বস্তু এভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠে তারপরে বস্তু গিয়ে ভূমিতে পৌঁছাইছে, মানে বস্তুটা গিয়ে এখানে পড়ছে। তো বলতেছে কত সময় লাগবে। তাহলে প্রথমে আমরা এই যে 1 নম্বরটা করতেছি, মানে 2 নম্বর প্রথমটা করতেছি আর কি। তো বস্তু যদি এখানে পৌঁছায়, বলো তো তার সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে 10 মিটার। আমি বারবারই বলছি যে সরণ হচ্ছে সে অ্যাকচুয়াল যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে আসতেছে এটা না, বস্তু কোথায় ছিল, বস্তু কোথায় আসলো, লম্বালম্বি দূরত্ব আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এটাই হচ্ছে সরণ, এটাই হচ্ছে এইচ। এইচের মান কত? 10 মিটার। এবং এইচের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। কি চাইতেছে? সময় চাইতেছে, টি চাইতেছে। নিক্ষেপ বেগটা আমাদের বলে দিয়েছে, নিক্ষেপ বেগটা আদি বেগ এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো নিক্ষেপ বেগটা কোন দিকে? উপরের দিকে। তো এতটুকু হচ্ছে আমাদের চিত্র আঁকা। চিত্র আঁকা শেষ, এবার ম্যাথ করা শুরু। তাহলে এবার দেখো এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি হাফ জিটি স্কোয়ার। ভালো করে দেখো, কেউ আগে লিখবা না, জি এর আগে সর্বদাই মাইনাস, ইউ এর আগে উপরের দিকে নিক্ষেপ করছি, তো সুতরাং ইউ এর আগে হচ্ছে প্লাস। এবার কি আমি এইচ এর মানটা বের করতে চাইতেছি? না, কার মানটা বের করতে চাইতেছি? সময়ের মানটা। তাহলে এইচ এর মানটা আমার বসাইতে হবে। যেহেতু এইচ এর মানটা আমরা বসাবো, সুতরাং আমাদের দেখতে হবে এইচটা আসলে কোন দিকে। এখানে ছিল, এখানে পৌঁছাইছে, এইচ কোন দিকে? নিচের দিকে। সুতরাং এইচ এর আগে মাইনাস বসাইতে হবে। বুঝতে পারছো? যদি আমরা এইচ বের করতাম, আমাদের সময় দেওয়া থাকতো, এইচ বের করতাম, দেন এইচ এর আগে আমরা কোনো চিহ্ন বসাইতাম না, কারণ এইচ আমরা বের করে বুঝতে পারবো উপরের দিকে নাকি নিচের দিকে। কিন্তু এইচটা বসায় বের করতে হবে টাইম টি এর মানটা। তাহলে অবশ্যই এইচ কোন ডিরেকশনে আছে সেই ডিরেকশন সহ এইচ এর মানটা বসায় তারপরে ক্যালকুলেশন করে আমাদের টি এর মানটা বের করতে হবে। তাহলে সূত্র লেখার কাজ শেষ, এবার মান বসাইতে হবে। তাহলে আমরা মান বসাই। তাহলে মাইনাস এইচ এর মান হচ্ছে 10 মিটার, ইউটি, ইউ এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 ইন্টু টি মাইনাস হাফ জি মানে হচ্ছে 4.9, আমি একবারে লিখে দিলাম, টি স্কোয়ার। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটাকে আমরা একটু সাজাই লিখি। এই 4.9 টি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 20 টি মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল কি? মূল হচ্ছে টি, সময়। এখন এই সময়ের মানটা আমরা বের করব। তো দেখো দ্বিঘাত সমীকরণ তুমি যেভাবে সলভ করছো, ওই যে সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণ মূল বের করার সূত্র, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, এই সূত্র দিয়ে বের করতে পারো। কিন্তু আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি খুব সহজে ক্যালকুলেটর থেকেই মানটা বের করতে পারবো। তো আমি এখানে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পরে 3। তো প্রথমে হচ্ছে 4.9, তারপর হচ্ছে -20, তারপর হচ্ছে -10। এই যে বসালাম, বসা এখান থেকে ক্যালকুলেশন করে আমি সময়ের মান পেয়ে যাচ্ছি। তাহলে সময়ের মান আমি পাচ্ছি, সময়ের মান পাচ্ছি 4.531 সেকেন্ড। এবং আরেকটা মান পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ মূল আসবে 2টা, আরেকটা মান আমি পাবো টি এর মান -0.4503 সেকেন্ড। এখন দেখো সময় কখনো ঋণাত্মক হতে পারবে না, তাহলে এই জিনিসটা বাদ, এটা বাদ। তাহলে সময়ের আসল যে মানটা, অর্থাৎ ভূমিতে পড়তে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 4.53 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যে ভূমিতে পড়তে কত সময় লাগবে, এত সময় লাগবে, বের করে ফেলছি। এবার আসো পরেরটা আমরা করব, 2 নম্বরের পরেরটা, 2 এর 2 আর কি। তো আমাদের বলতেছে 10 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে এত বেগে, মানে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হলো। আগে উপরে নিক্ষেপ করা হয়েছিল, এবার নিচে নিক্ষেপ করা হলো। ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে? তো আমরা কমন সেন্স খাটা এটা বুঝতে পারি যে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তু অনেক পথ ঘুরে এসে পড়বে, তো এই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। কিন্তু এইবার হচ্ছে আমি ডাইরেক্ট নিচের দিকে নিক্ষেপ করতেছি। এই ভবনের উচ্চতা হচ্ছে 10 মিটার, এইখান থেকে আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি খাড়া নিচের দিকে, কত বেগ দিয়ে? 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে। এটা হচ্ছে সেই আদি বেগটা। তাহলে বস্তু এবার দেখো, খেয়াল করো, এরকম দেখো ঘুরে তারপরে এসে পড়বে না, ডাইরেক্ট এখান থেকে এখানে গিয়ে পড়বে। তাহলে এখান থেকে ডাইরেক্ট গিয়ে যদি এখানে পড়ে, তাহলে সরণ যেটা হচ্ছে, অর্থাৎ ছিল এখানে, বস্তু পৌঁছাইছে হচ্ছে এখানে, তাহলে সরণটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে এইচ এর ডিরেকশন। এবং এইচ এর মানটা কত? 10 মিটার, অর্থাৎ ভবনটার উচ্চতাটা। তাহলে এই ক্ষেত্রে কতটুকু সময় লাগবে, সেই সময়ের মানটা, টি এর মানটা, এটা আমরা বের করবো। জি অল টাইমে কাজ করে হচ্ছে নিচের দিকে। তো দেন এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি হাফ জি টি স্কোয়ার। তাহলে জি এর আগে কি বসাবো? অল টাইম মাইনাস, সবসময় মাইনাস বসাবো।
ইউ এর আগে কি বসাবো? ইউ কোন দিকে? নিচের দিকে, সুতরাং ইউ এর আগে মাইনাস বসাবো। এইচটা কোন দিকে? নিচের দিকে, সুতরাং এইচ এর আগে মাইনাস বসাবো। বুঝতে পারছো? অনেকে বলতে পারে ভাই এখানে তো নিচের দিকে নিক্ষেপ করছি, তাহলে তো আমি ডাইরেক্ট সূত্র লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস মানে প্লাস হাফ জি টি স্কয়ার, এটা তো ডাইরেক্ট লিখতে পারি। তো কথা হচ্ছে হ্যাঁ এটা ডাইরেক্ট লিখতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট লিখবো না, আমি এবার লিখবো আর কি যে মাইনাস 10 এটা ইকুয়াল টু মাইনাস 20t মাইনাস 4.9 টি স্কয়ার। সবার আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস উঠাই দিয়ে তুমি কিন্তু লিখতে পারো যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 9 10 এর লজিক দিয়ে করতে গেলে এইটা ঠিক আছে, এটা পারবা, কিন্তু 9 10 এর লজিক দিয়ে করতে গেলে এখানে কিন্তু ঝামেলা লাগবে। এই কারণে 9 10 এর লজিক আপাতত ভুলে যাও, ভুলে গিয়ে এই যে নতুন ইন্টারমিডিয়েটের যে স্মার্ট লজিক এই জিনিসটা মাথায় রাখো। এইগুলো খাটাই কিন্তু তুমি খুব সহজে ম্যাথ করতে পারবা। ওই জিনিস মাথায় রাখলে কিন্তু জড়া লাগবে। কিছু কিছু এমন ম্যাথ আছে ওই 9 10 এর কনসেপ্ট দিয়ে খাটাতে গেলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা, ভুল করে ফেলবা। এই কারণে ওইটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলো। তাহলে এটাকে আমরা একেবারে একটু সাজাই। 4.9 এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস 4.9 টি স্কয়ার প্লাস 20t মাইনাস 10 ইকুয়াল টু 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের মূলটা আমরা বের করবো, ক্যালকুলেটর দিয়ে বের করব। তো আমি জানি যে এটা বের করলে কত আসবে। এইটা বের করলে এবার টি এর মান আসবে 0.4503 সেকেন্ড, এবং টি এর আরেকটা মান আসবে সেটা হচ্ছে মাইনাস 4.531 সেকেন্ড। দেখো খেয়াল করো, আগে যেটা মাইনাস আসছিল এবার সেটা প্লাস আসবে, আর আগে যেটা প্লাস আসছিল এবার সেটা মাইনাস আসবে। তারপর দুইটা সময় তুমি একটু খেয়াল করো, বোঝার ব্যাপারটা হচ্ছে এটা। দুইটা সময়, একটা হচ্ছে কম, দেখো 0.4503 সেকেন্ড, আর একটা হচ্ছে বেশি 4 সেকেন্ড 4.531 সেকেন্ড। তো দুইটা সময়, একটা হচ্ছে কম একটা হচ্ছে বেশি। তো এই পথেই তো কম সময় লাগবে, তাহলে কমটা হবে হচ্ছে এই পথের সময়, আর বেশিটা হবে যদি ওই একই বেগ দিয়ে উল্টা দিকে নিক্ষেপ করো। মানে দেখো একই বেগ দিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিচের দিকে নিক্ষেপ, আবার উপরের দিকে নিক্ষেপ, তাহলে একই বেগ দিয়ে উপরে নিক্ষেপ বস্তু নিচে পৌঁছাচ্ছে, একই বেগ দিয়ে নিচে নিক্ষেপ বস্তু নিচে ভূমিতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই যে কম সময়টা লাগতেছে, আর বাকি ক্ষেত্রে মানে বিপরীত ক্ষেত্র অর্থাৎ একই বেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তু যখন ভূমিতে পৌঁছাবে তখন এই বেশি সময়টা লাগবে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যান্সার, আর টি এর মানটা ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা বাদ। তাহলে ভূমিতে পড়তে কত সময় লাগবে এই যে ক্যালকুলেশন করে সূত্র খাটায়, গতির সূত্রগুলো খাটায়, পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্র খাটায় আমরা কিন্তু বের করে ফেলতে পারতেছি। তো সূত্রগুলো কিন্তু এইভাবেই তোমার খাটাইতে হবে, তাহলে ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা তোমরা একটা সূত্র জানতা যে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। কিভাবে আসলে এই জিনিসটা একটু দেখাই দিই। যেটা হচ্ছে ভূমি, এইখান থেকে ইউ বেগ নিয়ে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতাটা আমরা বের করতে চাই। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই পয়েন্টে তার বেগ হয়ে যাবে 0, তারপরে বস্তু আবার নিচের দিকে পড়া শুরু করবে। তো এই যে সর্বোচ্চ উচ্চতা এটাকে আমরা বললাম এটা হচ্ছে এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স। এইটা আমরা বের করতে চাই। কিভাবে বের করতে পারি? তো তুমি দেখো ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল, এই পয়েন্টে গিয়ে তার বেগ হচ্ছে 0, তাহলে বেগ 0 হইতে অতিক্রান্ত দূরত্বটা, সরণটা, সেটাই কিন্তু সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে ভি স্কয়ার এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার 2gh। তো এইচ এর ক্ষেত্রে এটা হচ্ছে এইচ ম্যাক্স হবে, জি এর আগে সর্বদাই হচ্ছে মাইনাস বসাবো, ইউ স্কয়ার, ইউ এর মান তো প্লাস, তো প্লাস বর্গ মানে প্লাসই থাকবে, তো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এখন এই পয়েন্টে তার বেগের মান কত? 0, তাহলে বেগটা, শেষ বেগটা 0। তাহলে আমরা লিখতে পারতেছি 2gh ম্যাক্স এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার, দেন আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এইচ ম্যাক্স, এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র, মুখস্থ রাখবে, এটা যেন মাথায় রাখা লাগবে। এরপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে এই জিনিসটা আমরা বের করব। তাহলে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, আদি বেগ ইউ দিয়ে নিক্ষেপ করলাম, তো সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হয়ে যাচ্ছে 0। এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে? ধরলাম টি সময় লাগবে, জাস্ট উঠতে সময়, ঠিক আছে? এইখান থেকে এইখানে পৌঁছাইতে সময় হচ্ছে টি, এই টি এর মানটা আমরা বের করব। তাহলে আমরা জানি যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ জি টি, তাহলে জি এর আগে মাইনাস, ইউ কোন দিকে? উপরের দিকে, দেন ইউ এর আগে হচ্ছে প্লাস, আর ভি এর মানটা ওই পয়েন্টে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে, তাহলে জি টি ইকুয়াল টু হচ্ছে ইউ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এবার আমরা বের করবো হচ্ছে উড্ডয়নকাল, উড্ডয়নকাল, উড্ডয়নকাল বা বিচরণকাল, বা অনেকে বলে শূন্যে থাকা সময়, মানে শূন্যে কতক্ষণ আছে বস্তুটা সেই সময়টা। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো উঠতে লাগছে এই সময়টা, তাহলে উঠতে যদি এই সময়টা লাগে, নামতেও একই সময় লাগবে, তাহলে উড্ডয়নকাল হচ্ছে উঠতে সময় নামতে সময় দুইটার যোগফল।
তাহলে আলটিমেটলি হবে 2u ডিভাইডেড বাই জি, এটা হবে উড্ডয়নকালের সূত্র, এটা আমরা পাবো। তো এটা আমরা কিন্তু বের করেও দেখতে পারি যে কিভাবে, যে এইটা হচ্ছে ভূমি, ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কত বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে, ইউ বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে। তো উড্ডয়নকাল বের করতে হবে, তাহলে বস্তু মনে করো যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইলো, তারপরে আবার এসে ভূমিতে পড়লো, মানে এখানে পড়লো, তাহলে এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় আবার ভূমিতে এসে পড়তে মোট যে সময়টা লাগবে সেই সময়টাকে বলা হচ্ছে উড্ডয়নকাল, যেটাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। এই উড্ডয়নকালটা এবার আমি বের করতে চাই। তো দেখো তো, বস্তু যদি এইখান থেকে এইখানে এসে আবার পড়ে, তাহলে এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সরণ কত হয়, 0 হয়। কেন? বস্তু ছিল হচ্ছে এইখানে, বস্তু পৌঁছাইছে এইখানে, তাহলে যেখানে ছিল সেখানে আছে আলটিমেটলি, তাহলে সরণ কত হয়েছে, উলম্ব সরণ আছে এর উপরের দিকে বা নিচের দিকে উলম্ব সরণ আছে, নেই, তাহলে সরণ কত, 0। তাহলে আমরা যে সূত্রটা জানি, এইচ এর যে সূত্রটা জানি, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউটি হাফ জি টি স্কোয়ার। তো জি এর আগে মাইনাস, ইউ কোন দিকে, উপরের দিকে, দেন ইউ এর আগে হচ্ছে প্লাস। এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে 0। তাহলে দেখো 0, এটা সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো টি এর পরিবর্তে বড় হাতের টি লিখবো, এই ছোট হাতের টি এর পরিবর্তে আমরা বড় হাতের টি উড্ডয়নকাল, এই জিনিসটা আমরা লিখবো। তো এখান থেকে এই উড্ডয়নকাল টিটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এখান থেকে কিন্তু টি কমন নিতে পারি, যে টি কমন নিলাম, তাহলে ইউ মাইনাস হাফ জি বড় হাতের টি, এইটা ইকুয়াল টু 0। তাহলে হয় টি এর মান হচ্ছে 0, নয়তো হচ্ছে ইউ মাইনাস হাফ জি টি, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে টি এর মান আমরা পাচ্ছি 2u ডিভাইডেড বাই জি, এইটা হচ্ছে উড্ডয়নকাল। দেখো টি এর মান তো আমরা একটা 0 পাইলাম, এটা আসলে কি মিন করে, টি এর মান 0, এটা মিন করে হচ্ছে নিক্ষেপ করার মুহূর্তে। তো যখন আমি নিক্ষেপ করতেছি তখনও কিন্তু অতিক্রান্ত সরণ অর্থাৎ এইচ এর মানটা 0, যখন আমি নিক্ষেপ করতেছি, তো সেক্ষেত্রে তো কিন্তু সরণ হয় নাই। আবার যখন দেখো এখান থেকে নিক্ষেপ করার পরে বস্তু আবার এসে ওই তলে পৌঁছাইছে, ওই বিন্দুতে পৌঁছাইছে, দেন সরণের মান কত আছে, 0 আছে। তো সরণের মান 0 এর জন্য উড্ডয়নকালটা অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় আবার ভূমিতে এসে পড়তে মোট যে সময়টা লাগবে সেটা হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এইটা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। এইখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি যে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কতটুকু সময় লাগবে। তো সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় লাগবে এইটা, উঠতে যদি এই সময়টা লাগে তাহলে নামতে সময় লাগবে এইটা, বা চাইলে কিন্তু আমরা বের করেও নিতে পারি। তো এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা 9-10-এ সলভ করে আসছি, এখানেও ধরো যে 2-একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো চলো আর 2-একটা ম্যাথ প্রবলেম সলভ করে আমরা আজকের ক্লাসটা শেষ করে ফেলি। দেখো খুবই সুন্দর একটা ম্যাথ, এটা বলতেছে একটি বস্তুকে 200 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, একই সাথে আরেকটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, আর একটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে একটা নিচের দিকে নামবে, একটা উপরের দিকে উঠবে। একটা সময় গিয়ে দুইটা বস্তু পরস্পরের সাথে কিন্তু মিট করবে। তো এখন আমাদের বলতেছে যে বস্তুদ্বয় কখনো কত উচ্চতায় মিলিত হবে। তাহলে আমরা একটু চিত্র এঁকে ফেলি। এটা হচ্ছে মনে করো যে একটা ভবন, এই ভবনের উচ্চতা হচ্ছে 200 মিটার। এখন এই 200 মিটার উচ্চতা থেকে এখান থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, আর একটা বস্তুকে এইখান থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন এই বস্তুটা এসে এখানে পৌঁছাইলো, এই বস্তুটা গিয়ে এখানে পৌঁছাইলো, তাহলে পরস্পর মিলিত হইলো। বলতেছে কত সময় পর এবং কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। তাহলে দেখো ধরি এই যে বস্তুটা, এই বস্তুটা x দূরত্ব অতিক্রম করে আসছে, তাহলে এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে উপরের দিকে উঠছে, h মাইনাস হচ্ছে x। তো h এর মানটা হচ্ছে 200 মিটার, তাহলে একবার আমরা লিখে দিই 200 মাইনাস হচ্ছে x, এতটুকু দূরত্ব অতিক্রম করে উপরে পৌঁছাইছে। তো এইখানে এই বস্তুটার এখান থেকে এখানে পড়তে সময় লাগছে হচ্ছে t সময়, এই বস্তুটার এখান থেকে এখানে পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে t সময়, অর্থাৎ t সময় x দূরত্ব অতিক্রম করে সে এখানে পৌঁছাইছে, আর এটা হচ্ছে t সময় 200 মাইনাস x দূরত্ব অতিক্রম করে ওই বিন্দুতে পৌঁছাইছে। তো এই বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগবে এবং কত উচ্চতায় তারা মিলিত হবে, এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। তো আমরা প্রথমে সময়টা বের করি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটাকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, তার মানে এর আদিবেগ কত, 0। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে x ইকুয়াল টু হচ্ছে ut হাফ জি টি স্কোয়ার। ভালো করে খেয়াল করো, জি এর আগে মাইনাস, অল টাইম মাইনাস, আদিবেগ যেহেতু 0 তাহলে u হচ্ছে 0, x বস্তু এখানে ছিল এখানে গেছে, তাহলে দেখো তো সরণটা কোন দিকে, এই বস্তুটার ক্ষেত্রে সরণটা x এর ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে, সুতরাং x এর আগে মাইনাস। তাহলে অতএব x ইকুয়াল টু, যেহেতু x এর আগেও মাইনাস, হাফ জি এর আগেও মাইনাস, তাহলে x ইকুয়াল টু হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এটা আমরা পাইলাম। এবার দেখো এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে উপরে পৌঁছাইছে, 200 মাইনাস x। তাহলে এই বস্তুর ক্ষেত্রে 200 মাইনাস x অতিক্রান্ত দূরত্ব, এটা ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, জি এর আগে অল টাইম মাইনাস। এর আদিবেগটা কোন দিকে ছিল, উপরের দিকে। এই আদিবেগের মানটা কিন্তু বলে দিছে 50 মিটার পার সেকেন্ড, এত আদিবেগ দিয়ে উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আদিবেগ যেহেতু উপরের দিকে, তাহলে ইউ এর আগে হচ্ছে প্লাস।
এই যে সরণটা, এই সরণটা বস্তু এখানে ছিল, উপরের দিকে গেছে, তাহলে সরণটা এটা হচ্ছে প্লাস। বুঝতে পারলা ডিরেকশনগুলো আমরা কিভাবে বসালাম? এবার একটু খেয়াল করে দেখো, আমাদের টার্গেট হচ্ছে সময় টিটা বের করা। হাফ জি টি স্কোয়ার মানে কত? এক্স। দেখো তো এখানে হাফ জি টি স্কোয়ার আছে কিনা? আছে। তাহলে হাফ জি টি স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স লিখে দিতে পারি কিনা? এই যে হাফ জি টি স্কোয়ার এর পরিবর্তে আমরা এক্স লিখে দিতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে 200 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ইউটি। তো ইউ এর মান হচ্ছে 50 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এর পরিবর্তে আমরা বসাই দিলাম এক্স। এবার দেখো এই এক্স আর এক্স দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে থাকলো 50t ইকুয়াল টু 200। তাহলে অতএব টি ইকুয়াল টু হচ্ছে 200 ডিভাইডেড বাই হচ্ছে 50। তাহলে কত সেকেন্ড আসবে? 4 সেকেন্ড। তাহলে বস্তু দুইটা কত সেকেন্ডে মিলিত হবে? 4 সেকেন্ড পরে গিয়ে মিলিত হবে। ক্লিয়ার? কত সময় পর মিলিত হবে এটা আমরা বের করে ফেলতে পারছি। এবার আমাদের বলতেছে কত উচ্চতায় মিলিত হবে, উচ্চতাটা বের করতে হবে। তাহলে একটা কাজ করো, টি এর মানটা, এটা আমি করে দিচ্ছি না আর, টি এর মানটা নিয়ে তুমি এখানে বসাও। এখানে বসালে তুমি এক্স এর মানটা পাবা, হাফ জি টি স্কোয়ার, এখান থেকে তুমি এক্স এর মানটা পাবা। এখন ভূমি থেকে কত উচ্চতা? ভূমি থেকে হচ্ছে 200 মাইনাস এক্স। তো এক্স এর মান যদি পেয়ে যাও তাহলে 200 থেকে এক্স এর মানটা বিয়োগ করে দেবা। তাহলে ভূমি থেকে এত উচ্চতায় 4 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে পারা যাবে এখন। তো এই ম্যাথটা এমসিকিউতে আসে। শুনে কি একটু তাজ্জব লাগতেছে যে এত বড় একটা ম্যাথ এটা এমসিকিউতে আসে? দেখো এমসিকিউতে আসলে আমরা খুব সহজে কিন্তু করতে পারবো। তো শর্টকাট সূত্রটা আমি একটু শিখাই দিই। কখন তারা মিলিত হবে, সেই মিলিত হওয়ার সময় টি, এটা নির্ণয় সূত্র হচ্ছে উচ্চতা, টোটাল উচ্চতা ডিভাইডেড বাই হচ্ছে নিক্ষেপ বেগ। শর্টকাট সূত্র, নিক্ষেপ বেগ মানে কত উচ্চতায় মানে কখন মিলিত হবে এইটা বের করার সূত্র হচ্ছে এটা, যে টি হচ্ছে উচ্চতা। তো উচ্চতা কত ছিল? 200 মিটার। তাহলে 200 মিটার এটা হচ্ছে উচ্চতা। নিক্ষেপ বেগ, যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো, কত বেগ দিয়ে নিক্ষেপ করছো? 50 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিক্ষেপ করছো। তাহলে 200 ভাগ হচ্ছে 50, কত সময়? 4 সেকেন্ড সময়। তো এইভাবে কিন্তু শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে করতে পারি, বাট রিটেনে আসলে খবরদার এটা করা যাবে না। বোঝা গেছে? ওকে, এবার আসো এই ম্যাথটাতে আসো। এটাও খুব সুন্দর একটা ম্যাথ। এটা আমাদের বলতেছে 44.1 মিটার গভীর একটা কূপে পাথর নিক্ষেপ করা হলো। একটা কূপ আছে, আঁকি আগে কূপটা, এইটা হচ্ছে কূপ। এই কূপের মনে করো যে এখানে এই যে পানি আছে, তো এই কূপের গভীরতা এটা হচ্ছে 44.1 মিটার। এই গভীরতা বলতে আসলে বোঝানো হচ্ছে এই কূপের মুখ থেকে, এই প্রান্ত থেকে পানির উপরিতলের এই যে দূরত্বটা, এই দূরত্বটা এটা হচ্ছে 44.1 মিটার। এখন এই কূপে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। তো কূপের মধ্যে শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। তো পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে কত সময় লাগবে? কারণ এই কূপে তুমি কি করছো? একটা পাথর নিক্ষেপ করছো। তাহলে তুমি এখান থেকে দাঁড়ায় তুমি একটা পাথরকে ছুড়ে দিছো। তাহলে সেই পাথরটা গিয়ে এই পানিতে গিয়ে পড়ছে। তো যখনই পানিতে গিয়ে পড়ছে তখন ছালাত করে একটা শব্দ হয়েছে। সেই শব্দটা তুমি আবার এখানে দাঁড়ায় শুনছো। এখন আমাদের বলতেছে এই পাথরটা গিয়ে পড়তে, তারপরে তুমি এই যে পাথর পতনের যে শব্দ, এই শব্দ শুনতে মোট কতটুকু সময় লাগবে? তাহলে পাথরটা ফেলে দিছি, ফেলে দেওয়ার কতক্ষণ পর আমি পাথর পড়ার পানির শব্দটা শুনতে পাবো, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো তুমি মনে করো যে এখানে এই যে কুয়ার মুখে এখানে কান পেতে রাখছো, এই কানে তুমি শব্দটা শুনবা আর কি। তো এখন আমরা শব্দটা শোনার প্রয়োজনীয় যে সময়টা এটা বের করব। তো দেখো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক, এই পাথরটা গিয়ে এখান থেকে ছেড়ে দিছি, পাথরটা গিয়ে পানিতে পড়ছে। তাহলে পাথরটা পানিতে গিয়ে পড়তে সময় লাগছে হচ্ছে t1 সেকেন্ড, t1 সময়। এবার যখনই পাথরটা গিয়ে পানিতে পড়ছে তখনই কিন্তু শব্দটা তৈরি হয়েছে। এই শব্দটা এখান থেকে, এই যে কূপের তলদেশ থেকে এখান থেকে এসে এই যে কূপের মুখে এসে পৌঁছাইছে, অর্থাৎ তোমার কানে এসে পৌঁছাইছে। তাহলে এবার শব্দ আসছে হচ্ছে তরঙ্গ আকারে। তো তরঙ্গ সমবেগে চলে, জানি তো আমরা না? তাহলে তরঙ্গ সমবেগে চলে। তাহলে এখান থেকে ওই যে পাথর পতনের শব্দ, সেই শব্দটা এরকম তরঙ্গ আকারে এসে তোমার কানে পৌঁছাইছে। তো তরঙ্গ আসে কিভাবে? সমবেগে। তো সমবেগে আসতে তোমার যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে t2, মানে শব্দ আসতে, শব্দ এসে তোমার কানে পৌঁছাইতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে t2। তাহলে পাথর ফেলার পরে কত সময় পর আমি শব্দটা শুনতে পাবো? t1 প্লাস t2, মানে আগে পাথর গিয়ে পড়ছে, তারপর শব্দ তৈরি হয়েছে, সেই শব্দ এসে আমার কানে পৌঁছাইছে। তাহলে পাথর পড়তে সময় প্লাস শব্দ আসতে সময়, এই দুইটা সময়ের যোগফল এটাই হবে হচ্ছে পাথর পতনের শব্দ শুনতে সময়। তাহলে পাথর পতনের শব্দ শুনতে সময় এটা আমাদের বের করতে বসে। তাহলে আলাদা আলাদা করে t1 এবং t2 এটা বের করো, বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আগে t1টা বের করি। তাহলে পাথরটাকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, তো কত বেগ নিয়ে ফেলে দেওয়া হয়েছে? আদি বেগ 0 দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কত উচ্চতা অতিক্রম করে গিয়ে পৌঁছাইছে? 44.1 মিটার। তাহলে এটা হচ্ছে h। তাহলে আমরা সূত্র লিখি, h ইকুয়াল টু হচ্ছে ut হাফ gt স্কোয়ার। তো জি এর আগে হচ্ছে মাইনাস, এখানে এটা হবে হচ্ছে t1। তাহলে t1 আমরা লিখে দিলাম। এবার যেহেতু আদি বেগ 0, তাহলে u এর মানটা হচ্ছে 0। h এর আগে এইখান থেকে নিচের দিকে গেছে, তো hটা হচ্ছে নিচের দিকে, সুতরাং h এর আগেও মাইনাস।
তাহলে এইচ ইকুয়াল টু আমরা একবারে লিখতে পারি এইচ ইকুয়াল টু হাফ জি টি1 স্কোয়ার। এখন এইচ এর মান হচ্ছে 44.1, হাফ জি মানে 4.9 টি1 স্কোয়ার। এখান থেকে দেখবা টি1 এর মান আসবে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে পাথরটা পানিতে গিয়ে পড়তে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে 3 সেকেন্ড। এবার বের করতে হবে হচ্ছে শব্দ আসতে কত সময় লাগছে। তো শব্দ চলে সমবেগে, তাহলে শব্দ এখান থেকে এখানে গেছে কত দূরত্ব অতিক্রম করছে 44.1 মিটার। কিভাবে? সমবেগে। তাহলে এবার শব্দ আসতে সময় সমবেগে এস ইকুয়াল টু ভি টি। তো এখানে আমরা লিখবো এস ইকুয়াল টু ভি ইন্টু টি2। তো এস এর মান কত? 44.1 মিটার। শব্দ সমবেগে চলে, তো সেই সমবেগের মানটা আমাদের বলে দিয়েছে যে কুয়ার মধ্যে শব্দের বেগ হচ্ছে 340। তাহলে বেগের মানটা আমরা বসালাম 340 ইন্টু টি2। ক্যালকুলেশন করে আবার আমাদের টি2 এর মানটা বের করতে হবে। দেখবো এটা আসবে হচ্ছে 0.13 সেকেন্ড। তাহলে এবার তুমি বলো শব্দ শুনতে মোট কতটুকু সময় লাগবে। তাহলে এটি পানিতে পতনের শব্দ শুনতে মোট অতিক্রান্ত সময় টি1 প্লাস টি2। তাহলে যোগ করে দাও 3 প্লাস 0.13, তাহলে 3.13 সেকেন্ড। এত সময় পর আমি আমার কানে শব্দটা শুনতে পাবো। ক্লিয়ার? তাহলে এই টাইপের বইতে দেখবা আর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথ প্রবলেমগুলো তোমরা সলভ করে ফেলবা। তা আমি একটু বলে দিই কোনটা কোনটা তোমাদের হোমওয়ার্ক। যেগুলো করে দিইনি সেগুলোই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সহজ কথা। তো এখানে করবা হচ্ছে 35 নম্বর, তারপরে 36 নম্বর, 40 নম্বর, 38 নম্বর, হ্যাঁ 41 নম্বর। এই প্রবলেমগুলো তোমরা করবা মোটামুটি। ঠিক আছে, তো আমরা পড়ন্ত বস্তুর ম্যাথগুলো আজকে করে ফেললাম। পরের দিন আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি অর্থাৎ প্রাস। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।